হ্যালো ক্লাস 11, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পারমুটেশন ভার্সেস কম্বিনেশন। হ্যাঁ, অ্যান্ড না, ভার্সেস কম্বিনেশন। বিকজ এইটা যেটা আছে ভার্সেস বলতে এই দুটো একটু মানে রিলেটেড হলেও একটু আলাদা আলাদা টাইপের জিনিস, তো সেই কারণে এদের মধ্যে কম্পারিজন করব অ্যান্ড কম্পারিজন করে পুরো ব্যাপারটাকে বুঝবো। এবার ক্লাসটাকে শুরু করার আগে কয়েকটা জিনিস বলে রেখে দিই শোন। এই যে ক্লাসটা হচ্ছে এখান থেকেই অ্যাকচুয়ালি পারমুটেশন কম্বিনেশন স্টার্ট হয়ে যায় বলতে গেলে, বা ওই যে এনপিআর এনসিআর এর কনসেপ্টগুলো স্টার্ট হয়ে যায়, যেগুলো তোদের আমি এনসিআর টির কথা বলবো না, বাট এসএনদের বই যারা ফলো করছিস তাদের কিন্তু ডাইরেক্ট এনপিআর এনসিআর বোঝানো হয়েছে। কিন্তু আমার মনে হয় যে ডাইরেক্ট যদি তুই এনপিআর বা এনসিআর বুঝতে যাস তাহলে কখনো বুঝতে পারবি না, বা বুঝতে হেভি সমস্যা হতে পারে। বিকজ আমি প্র্যাকটিক্যাল লাইফে বলছি, আমি যখন নিজে করতে গিয়েছিলাম, যখন আমি ফার্স্ট টাইম এনপিআর এন্ড এনসিআর দেখেছিলাম, আই ওয়াজ লাইক এই চ্যাপ্টার আমি করবোই না। অ্যান্ড টু বি অনেস্ট, আমি আমার ক্লাস 11-12-এ কিন্তু পারমুটেশন কম্বিনেশনকে সম্পূর্ণ বাদ দিয়ে গিয়েছিলাম। এবং কেন বাদ দিয়ে রেখে দিয়েছিলাম বিকজ আমার মনে হয়েছিল, আমরাও এসএনদের বই ফলো করতাম, তো আমার মনে হয়েছিল যে এসএনদের বইতে যে স্ট্রাকচারটা আছে, যেভাবে পারমুটেশন কম্বিনেশন করানো আছে বা যেভাবে বলে দেখা আছে, সরি টু সে, বাট আমার সেটা পছন্দ হয়নি। ওকে, আজকে বর্তমানে এসে আমি তোকে পারমুটেশন কম্বিনেশন শেখাচ্ছি, কারণ পারমুটেশন কম্বিনেশন আমি অন্য এক জায়গা থেকে আরো বেটার ওয়েতে শিখেছিলাম, এবং যে ওয়েতে শিখেছিলাম আমি সেই ওয়েতে এক্স্যাক্টলি তোকে পারমুটেশন কম্বিনেশন শেখাচ্ছি। অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি ইউ, তুইও যদি এই ওয়েটাকে ফলো করে রাখিস তো পারমুটেশন কম্বিনেশনের প্রবলেমগুলো তোর কাছে প্রচন্ড পরিমাণে ইজি হয়ে যাবে। তো কি সেই ওয়ে? সেই ওয়ের মধ্যে আমরা কিন্তু অলরেডি দুটো বা তিনটে লেকচার কমপ্লিট করে রেখে দিয়েছি পারমুটেশন কম্বিনেশনের উপরে। সেগুলোকে যদি পরপর দেখে আসিস and তারপরে যদি তুই এই লেকচারটাকে দেখিস, তো মানে পুরো পারমুটেশন কম্বিনেশনের সিরিজটাকে যদি একটা না পুরো দেখে নিস, তাহলে আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট পারমুটেশন কম্বিনেশনের উপর তোর মানে এনাফ একটা আইডিয়া হয়ে যাবে, এনাফ আইডিয়া হয়ে যাবে। ওকে, মানে তোকে আলাদা করে কিছু ভাবতে হচ্ছে না, ও এত ফর্মুলা কি করে করব, কখন কোনটা অ্যাপ্লাই করব, কি করে করব। নিজে থেকে লজিক্যালি বলতে পারবি, ও আচ্ছা এই সময় এইটা করতে হবে, এইভাবে এইটা করতে হবে। তো সেই সেই আগের যে ভিডিওগুলো আছে সেগুলো কোথায় পাবি? সেইগুলো পাবি আমাদের হচ্ছে ক্লাস 11-এর প্লে লিস্টে। ওকে, ক্লাস 11-এর প্লে লিস্টে পেয়ে যাবি। এবার ক্লাস 11-এর প্লে লিস্ট কোথায় আছে? আমাদের এই চ্যানেলে যাবি, চ্যানেলে গিয়ে প্লে লিস্ট সেকশনে যাবি, দেখবি ক্লাস 11 ম্যাথস আছে। ওখানে গিয়ে দেখবি পারমুটেশন, মানে ওখানে স্ক্রোল করবি, স্ক্রোল করে দেখবি যে ওই তোর পারমুটেশন কম্বিনেশনে ফার্স্ট ক্লাস থেকে করা আছে। আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি ক্লাসগুলোকে একবার করে দেখ। যারা পারমুটেশন কম্বিনেশন নিয়ে বেশ অনেকটা ভয় পেয়ে যাচ্ছিস, যে পারমুটেশন কম্বিনেশন বা বাংলায় যেটাকে বলা হয় বিন্যাস and সমবায়, ঠিক আছে, বিন্যাস ও সমবায়। তো পারমুটেশনকে বাংলায় বলা হয় হচ্ছে বিন্যাস, অ্যান্ড কম্বিনেশনকে বাংলায় বলা হয় হচ্ছে সমবায়। এই চ্যাপ্টারটাকে নিয়ে যারা ভয় পেয়ে যাচ্ছিস তারা এই সিরিজটাকে একবার দেখে নে। ওকে, আর কোনো প্রবলেম থাকবে না। তো চল আজকে স্টার্ট করা যাক। এবং আজকের ক্লাসটা জানবি, আজকের ক্লাসটাই কিন্তু তোদের মেন ক্লাসের হিসাবে। আগের তো যে দুটো বা তিনটে আমি ক্লাস করেছি সেগুলো তো বেসিক থেকে তোদের স্টার্ট করে করে আসলাম, যে কি কি জিনিস আমাদের লাগতে হতে পারে and কি কি বিষয় তোকে আইডিয়া থাকতে হবে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মেন জিনিস, যে হোয়াট ইজ পারমুটেশন, হোয়াট ইজ বিন্যাস অ্যান্ড হোয়াট ইজ কম্বিনেশন বা সমবায়। ওকে, তো দেখ, এইবার একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে শুরু করা যাক। এক্সাম্পল বলতে ধর আমার কাছে 10 জন ছেলে মেয়ের একটা গ্রুপ রয়েছে, বা 10 জন, মানে ধর এরকম ভাবে বলি, আমার কাছে 5টা ছেলে আছে অ্যান্ড 5টা মেয়ে আছে একটা জায়গাতে, একটা ক্লাসে ধর 5টা ছেলে অ্যান্ড 5টা মেয়ে আছে। এবার আমি তাকে বলছি, আমি প্রথমের ক্ষেত্রে বলছি যে এই টোটাল টোটাল তাহলে কতজন রয়েছে? সবার আগে বল যে টোটাল কতজন আছে। টোটাল তাহলে হলো 10 জন, তাই তো? এবার আমি তোকে বলছি, এই যে 10 জন আছে, এই 10 জনের মধ্যে থেকে 4জনকে নিয়ে, যে কোনো 4জনকে নিয়ে আমার একটা জাস্ট গ্রুপ বানাতে হবে। ভালোভাবে শুনবি, খুব ভালোভাবে শুনবি। আমি বলছি যে এই 10 জনের মধ্যে আমার খালি 4জনকে নিয়ে একটা গ্রুপ বানাতে হবে, ঠিক আছে? তো আমি এখানে লিখে রেখে দিচ্ছি, দেখ, ফর্ম এ গ্রুপ উইথ 4 মেম্বার্স, ঠিক আছে? অ্যান্ড আরেকটা কেসে বলছি, এবার এই একটা কেস হলো যেখানে আমি একটা গ্রুপ বানাচ্ছি, আর আরেকটা কেসে বলে রেখে দিচ্ছি, আচ্ছা, চুজ 4 স্টুডেন্টস টু গিভ ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ প্রাইজেস। মানে আমি দুটো কেস করছি, কি করছি বলতো? আমি বলছি যে প্রথমে 4জনকে চয়েস করো, 4জনকে, এই 5জন ছেলে আর 5জন মেয়ের মধ্যে 4জনকে নাও, তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানাও। ওকে, খালি গ্রুপ বানাও।
অ্যান্ড আরেক ক্ষেত্রে বলছি চারজনকে চয়েস করো, চুজ করে নাও, অ্যাকচুয়ালি ওদের মধ্যে বেছে নাও এবং তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রাইজগুলো দাও। এবার দেখ, তো ধরলাম যখন আমি চারজনকে খালি বেছে রেখে দিয়েছি, তো ধর সেই চারজন হচ্ছে এ বি সি ডি, তাই তো? তো চারজনকে যখন বেছে রেখে দিয়েছি, তো চারজনকে মানে এরকম কি কোনো ব্যাপার রয়েছে যে ডি কে আমায় আগে রাখতে হবে, বি কে পরে রাখতে হবে, সি কে তারপরে রাখতে হবে, এ কে পরে রাখতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। আমায় খালি বলা হয়েছিল চারজনকে, আমায় খালি বলা হয়েছিল চারজনকে নিয়ে তুমি একটা গ্রুপ ফর্ম করো। এবার গ্রুপের মধ্যে কে আগে আছে কি কি পরে আছে সেটা কোনো ম্যাটার করে না, তাই তো? তোকে ধর বললাম যে আমি তোর ক্লাসে ধর এরকম কয়েকজন স্টুডেন্ট রয়েছে, টোটাল ধর স্টুডেন্ট রয়েছে, আমি তাদের বললাম ভাই তাদের মধ্যে চারজনকে বেছে নিয়ে আয়। কোনো আর কোনো কোয়ালিফিকেশন দিলাম না, আমি বললাম ভাই তুই তাদের মধ্যে থেকে চারজনকে নিয়ে আয়। তো তুই যে কোনো চারজনকে আনতে পারিস, হ্যাঁ কি না? কিন্তু ধর আমি তোকে বলে রেখে দিলাম যে ভাই তুই এমন চারজনকে বেছে নিয়ে আয়, সেই চারজনকে না আমি করব কি, একজনকে ধর আমি মানে আহ, ক্যাপ্টেন বানাবো। ধর কোনো একটা করে রেখে দিচ্ছি, কোনো একটা গ্রুপ বানাবো, সেই গ্রুপের ভিতর একজনকে আমি ক্যাপ্টেন বানাবো, একজনকে ভাইস ক্যাপ্টেন বানাবো, আরো দুজনকে হচ্ছে দুটো মানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট এরম ভাবে বানাবো। তো এইভাবে করতে গেলে তখন তুই এই কেসটাতে চলে আসবি। আর এই কেসটাতে চলে এসে তোকে কি ওই চারজনের মধ্যে একটা অর্ডারিং করতে হবে, মানে ওদেরকে সাজাতে হবে। কেসটা কি বললাম বুঝতে পেরেছিস? প্রথম কেসটাতে আমি যখন বললাম চারজনকে খালি বেছে নিয়ে আয় বা তুলে নিয়ে আয়, এরকম ভাবে গ্রুপে তুলে নিয়ে আয় বলতে ভাই কিডন্যাপ করে নয়, ওকে, এমনি চারজনের গ্রুপ বানা। তার মানে এই যে কেসটাতে ছিল, এই কেসটাতে কিন্তু জানা, এই কেসটাতে অর্ডার ম্যাটার করছে না, অর্ডার ডাজ নট ম্যাটার। যে তুমি কাকে আগে রাখছো, এবিসিডি কে আগে রাখছো বা হচ্ছে তোর কেন বলে যে ডি কে আগে রাখছো, এ কে পরে রাখছো, এসব কিছু ম্যাটার করছে না। তো ফার্স্ট কেসটা যখন আমি বলেছি যে চারজনকে নিয়ে খালি একটা গ্রুপ বানা, তখন সেখানে অর্ডার ম্যাটার করছে না। কিন্তু দেখ যখন আমি চারজনকে চুজ করে বলছি তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ প্রাইজেস দেওয়া হবে, তাহলে ধর আমি এরকম ভাবে যদি লিস্ট করি, এটা ফার্স্ট প্রাইজ, দিস ইজ সেকেন্ড প্রাইজ, দিস ইজ থার্ড প্রাইজ, দিস ইজ ফোর্থ প্রাইজ, ঠিক আছে? তো তুই ফার্স্টে এ কে রাখতে পারিস, বি কে রাখতে পারিস, সি কে রাখতে পারিস, ডি কে রাখতে পারিস। কেউ যদি চায় এখানে এ রাখতে পারে, এখানে বি রাখতে পারে, এখানে ডি, এখানে সি রাখতে পারে। কেউ যদি চায় এইখানটায় এ, এখানটায় সি, এখানটায় বি, এখানটায় ডি রাখতে পারে। এইভাবে পসিবল কম্বিনেশন তৈরি হবে, পরপর পসিবল কম্বিনেশন তৈরি হবে। আগের দিনে ক্লাস থেকে বলতে পারি যে কতগুলো এরকম ভাবে পরপর পসিবল কম্বিনেশন হতে পারে? চারটে জায়গা আছে, চারজনকে ফিল করতে হবে, তো 4 ফ্যাক্টোরিয়াল ওয়েজ, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24টা এরকম পসিবল কম্বিনেশন হতে পারে। কিন্তু আমার ব্যাপারটা সেটা না, আমার ব্যাপারটা সেটা না, আমি বলছি যে এই জায়গাতে তোর অর্ডার ম্যাটার করলো না, বাট এই জায়গাটাতে কিন্তু তোর অর্ডারটা ম্যাটার করছে, তাই তো? হ্যাঁ কি না? এই জায়গাটাতে কিন্তু তোর অর্ডার ম্যাটার করছে। অ্যান্ড এইখান থেকেই আমাদের কনসেপ্ট রয়েছে আছে কম্বিনেশন অ্যান্ড পারমুটেশন। তো কম্বিনেশন, এই যে ফার্স্ট কেসটা আমি বলে রেখে দিয়েছি, দিস কেস ইজ নোন অ্যাজ কম্বিনেশন, ওকে, যেখানে অর্ডার ম্যাটার করে না। অ্যান্ড এই যে সেকেন্ড কেসটা আমি বলে রেখে দিলাম, যেখানে তোকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই সমস্ত প্রাইস দিতে হবে, এটাকে বলা হয় পারমুটেশন, মানে যেখানে অর্ডার ম্যাটার করে। বাদ বাকি দুজনে কিন্তু সেম সেম টাইপের জিনিস। জাস্ট কম্বিনেশনে কি হয়, কম্বিনেশনকে আমি যদি বলে রেখে দেখি, কম্বিনেশনকে যদি ভাঙা হয়, কম্বিনেশনে খালি হয় সিলেকশন, মানে খালি সিলেক্ট করব আমি যে এদেরকে আমি সিলেক্ট করে নিয়ে রেখে দিলাম। আর পারমুটেশনে কি হয়, পারমুটেশনে হচ্ছে সিলেকশন তো হবেই, পারমুটেশনে তো সিলেকশন হচ্ছেই, তার সাথে আরেকটা জিনিস আসছে যেটাকে বলা হয় অ্যারেঞ্জমেন্ট, মানে তাদেরকে সাজাতেও হবে। বুঝতে পেরেছিস? তো কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যে পার্থক্য কি? কম্বিনেশনে খালি সিলেক্ট করব, কিছু গ্রুপ দেওয়া থাকবে, কিছু আমার কাছে মেম্বার্স দেওয়া থাকবে, তাদের মধ্যে থেকে বা যে কোনো বিভিন্ন কেসে কম্বিনেশন ইউজ করা যেতে পারে, কিছু মেম্বার্স দেওয়া থাকবে, তাদের মধ্যে কয়েকজনকে আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে। হোয়ারএস ইন পারমুটেশন আমি সিলেক্ট তো করবই, অ্যান্ড তার সাথে সাথে করব কি, তার সাথে সাথে করব হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, মানে তাদেরকে নিজেদের মধ্যে সাজাবো। ওকে, তো ধর এইবার এই কম্বিনেশনকে লেখা হয় হচ্ছে সি লেটার দিয়ে, অ্যান্ড পারমুটেশনকে লেখা হয় হচ্ছে পি লেটার দিয়ে। তো এই যে তোরা এনপিআর এনসিআর পড়েছিস না, এটাই হচ্ছে সেই জিনিস। এনসিআর বলতে ফর কম্বিনেশন অ্যান্ড এনপিআর ইজ ফর পারমুটেশন, ওকে। তো আমি বলছি কি, ধর, তো এখান থেকে লিখে রেখে দিচ্ছি, এবার ফর্মুলাটাকে দেখ। ফর্মুলা বলছে ইফ উই হ্যাভ টু সিলেক্ট আর পিপল
ঠিক আছে? যদি আমাদের সিলেক্ট করতে হয়, ওয়ার্ডটার উপরে মেনশন করবি, যদি আমাদের সিলেক্ট করতে হয় আর পিপল ফ্রম আ গ্রুপ অফ n people, then possible ways, number of possible ways, তাহলে কতগুলো ওয়ে আছে? the number of ways, বা আমি ইন শর্ট বলে রেখে দিচ্ছি, নাম্বার অফ ওয়েস কত হবে? নাম্বার অফ ওয়েস হবে NCR। ওকে, ফর্মুলাটা মনে রাখবি, NCR। কেন? বিকজ আমি খালি সিলেক্ট করছি। এবার সেম জিনিসটা যদি আমি লিখি সিলেক্ট প্লাস অ্যারেঞ্জ, ইফ উই হ্যাভ টু সিলেক্ট অ্যান্ড অ্যারেঞ্জ আর পিপল from a group of n people, then number of ways, কি হবে? NPR। ঠিক আছে, তখন নাম্বার অফ ওয়েজ কি হবে? NPR। কেন NPR? বিকজ আমাকে সিলেকশনও করতে হচ্ছে, আমাকে অ্যারেঞ্জমেন্টও করতে হচ্ছে। ঠিক আছে, আমাকে সিলেকশন প্লাস অ্যারেঞ্জমেন্ট দুটোই করতে হচ্ছে। কিন্তু খালি যদি সিলেকশন করতে হয় তখন আমাদের কি হবে? NCR, যেটাকে আমরা বলি কম্বিনেশন। অ্যান্ড যখন আমাদের সিলেক্ট করতে হবে প্লাস অ্যারেঞ্জ করতে হবে তখন আমরা সেটাকে কি বলি? পারমুটেশন। ক্লিয়ার এই পর্যন্ত? এদের ফর্মুলাতে পরে আসছি, এদের ফর্মুলা কি হয় বা কখন কিভাবে করতে হয় সে সমস্ত ফর্মুলাতে পরে আসছি। আগে তুই এই বেসিকটা বুঝে রেখে দে। মানে যখনই কোশ্চেন করবি, এবার এইটা বেসিক্যালি কোশ্চেন থাকে সবাইকার মধ্যে, দাদা কখন পারমুটেশন ইউজ করবো এবং কখন কম্বিনেশন ইউজ করবো? কোশ্চেন পড়বি ভাই বা বোন, যেই দেখছিস না কেন ভিডিওটা, কোশ্চেন পড়বি ভাই, কোশ্চেন পড়ে তো যদি দেখে মনে হয় যে এইখানে খালি গ্রুপ বানাতে হবে, এখানে কোনো অর্ডার ম্যাটার করছে না, যেমন ধর আমি তোকে বললাম যে 10 জন আমার কাছে বা 20 জন আমার কাছে মেম্বার রয়েছে, 4 জনকে নিয়ে একটা টিম বানা, 4 জনকে নিয়ে একটা টিম বানা। তো টিম যখন বানাতে হবে তার মানে 4 জনকে খালি সিলেক্ট করতে হবে, 4 জনকে অ্যারেঞ্জ করার আমার কোনো দরকার নেই। না টিমের ভিতর ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আমি ওসব কিছু বলছি না এক্ষুনি, আমি খালি বলছি 4 জনের একটা টিম বানা। তো 4 জনের যখন 20 জনের মধ্যে থেকে 4 জনের নিয়ে টিম বানাবি তখন অ্যান্সার কি আসবে? কতগুলো উপায় বানানো যায়? 20C4 না 20P4, কোনটা হবে? তো 20C4 হবে। কেন? কারণ আমার এখানে অর্ডার ম্যাটার করছে না, অর্ডার ম্যাটার করে রেখে দিচ্ছে না যে আমি হচ্ছে তোর কাকে হচ্ছে মানে ফার্স্টে ডাকছি কাকে সেকেন্ডে ডাকছি সেসব না, আমার খালি 4 জনকে সিলেক্ট করতে হবে। কিন্তু ধর আমি তাহলে এইটা আমার তখন হয়ে যাবে, এইটা কিন্তু নয়। এবার ধর আমি এরকম ভাবে বললাম ভাই আমার কাছে 20 জন টোটাল বা 20 জন টোটাল মেম্বার রয়েছে, 20 জন মেম্বারের মধ্যে থেকে 5 জনকে সিলেক্ট কর, 5টা আলাদা আলাদা জায়গায় পাঠাবো। ভালোভাবে শুনবি, আমি বললাম যে 20 জন আমার কাছে টোটাল মেম্বার রয়েছে, তার মধ্যে থেকে 5 জনকে সিলেক্ট কর, 5 জনকে 5টা আলাদা আলাদা জায়গায় পাঠাতে হবে বা 5টা আলাদা আলাদা শহরে পাঠাতে হবে। এবার এইখানে যখন আসছিস, এইখানে গিয়ে কিন্তু তোর অ্যারেঞ্জমেন্টও ডিপেন্ড করছে যে ফার্স্ট পার্সন থেকে তুই প্রথম শহরে পাঠাচ্ছিস কি দ্বিতীয় শহরে পাঠাচ্ছিস কি তৃতীয় কি চতুর্থ কি পঞ্চম বা ফিফথ শহরে পাঠাচ্ছিস, সেটা কিন্তু ডিপেন্ড করছে। বাট আগের কেসটাতে কিন্তু যখন ওই টিম ফর্ম করছিলাম সেখানে কিন্তু ডিপেন্ড করেনি। তার মানে এই যে কেসটা বলছি যে 20 জনের মধ্যে থেকে তোকে 5 জনকে সিলেক্ট করে তাদেরকে বিভিন্ন বিভিন্ন শহরে পাঠাতে হবে, তখন তার মানে সিলেকশনও রয়েছে তার সাথে সাথে অ্যারেঞ্জমেন্টও আছে। তো তখন আমরা ইউজ করবো হচ্ছে 20V5। ক্লিয়ার হয়েছে? কখন 20 মানে কখন পি ইউজ করতে হয়, কখন সি ইউজ করতে হয়? সি স্ট্যান্ডস ফর কম্বিনেশন, যেটাকে বাংলায় বলা হয় সমবায়, অ্যান্ড পি স্ট্যান্ডস ফর বিন্যাস, ঠিক আছে, বা পারমুটেশন। ওকে, তো কখন কোনটাকে সিলেক্ট করতে হবে। এবার এদের দুজনের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? আচ্ছা, এইটাকে পি, এটাকে এনপিআর, তো এটাকে আবার এরম ভাবেও লেখা যায় এনপিআর এরম ভাবে, আর এইটাকে এরম ভাবেও লেখা যায় এনসিআর। তবে আমাদের বইতে আমাদের মেনলি এইটা ইউজ করা হয়ে থাকে, তবে এই নোটেশনটাও কাজে লাগানো হয় মাঝে মাঝে, এটাকেও দেখে রাখতে পারিস। ওকে, আচ্ছা, এবার এই এনসিআর এর ফর্মুলা কি? এনসিআর এর ফর্মুলা হচ্ছে, ভালোভাবে ফর্মুলাটাকে দেখবি, ওপরে আসবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আমি ফর্মুলাটাকে কি লিখলাম? এনসিআর এর ফর্মুলাটা, এনসিআর এর ফর্মুলাটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, নিচেই আছে পুরোটা। আর এনপিআর এর ফর্মুলাটা কি? এনপিআর এর ফর্মুলাটা হচ্ছে ওই একই টাইপের ফর্মুলা, সেম টাইপের ফর্মুলা, খালি নিচে যেটা আসবে সেটা হচ্ছে খালি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তার মানে এইখানটাতে কি, এখানটার এখানটার মধ্যে ডিফারেন্স কি বলতো?
এখানটা ডিফারেন্সটা বলতে এখানে যে ডিনোমিনেটর বা যেটা হর বলা হয়ে থাকে সেখানে একটা আর ফ্যাক্টোরিয়াল আছে, বাট এখানে সেই জিনিসটাকে নেই। এবার ভালোভাবে দুটোকে দেখ তো, দুটো ফর্মুলাকে ভালোভাবে দেখ, এখান থেকে আরেকটা সাংঘাতিক ফর্মুলা আসা যায়। দেখ, এই জায়গা থেকে এই জায়গায় আসতে গেলে কি করে আসা যায়, কম্বিনেশন থেকে পারমুটেশনে আসতে গেলে কিভাবে আসা যায়। দেখ, ফর্মুলাটা তো সেম সেম, খালি এখানে একটা আর ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আর ফ্যাক্টোরিয়ালটা নেই। তো আমি যদি এখানে একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, ধর যদি আমি এখানটা একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ওই ওপরে আর ফ্যাক্টোরিয়াল আর নিচে আর ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, অ্যান্ড তখন এটা হয়ে যাবে কি এনপিআর, তাই তো, হ্যাঁ কি না? তো সেই কারণে এনপিআর কে লেখা যায় এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলি? এটা আর একটা সাংঘাতিক ফর্মুলা। বুঝতে পেরেছিস? আর এটাকে এমনি এটাকে এমনি নর্মালও করতে পারিস। যেমন ধর, আমি তোকে বলে রেখে দিলাম যে ভাই তোকে 10 জনের মধ্যে মানে 4 জনকে নিতে হবে, 4 জনকে নিয়ে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তোর ফোর্থ এরকম ভাবে প্রাইজ দিতে হবে। তো সবার প্রথমে তুই করবি কি, সবার প্রথমে আমি 4 জনকে সিলেক্ট করব এবং তারপরে সেই 4 জনকে নিজেদের মধ্যে সাজাবো। তো সেটাই তো হয়ে গেল তোর 10p4। ভালোভাবে কেসটাকে বোঝ। আমি তোকে বললাম ভাই 4 জনকে সিলেক্ট করে এবং 4 জনকে সিলেক্ট করে তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রাইজগুলোকে ডিস্ট্রিবিউট করে দে। তো তুই সিলেক্ট করবি কত উপায়, 10c4 উপায়। এবং এই 10c4 উপায় বলতে এবার তাদের মধ্যে প্রাইজও ডিস্ট্রিবিউশন করতে হবে, মানে তাদেরকে অ্যারেঞ্জও করতে হবে 10c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটাকেই ইন শর্টে লেখা যায় 10p4। বুঝতে পেরেছিস? তো এই ছিল আমার পারমুটেশন কম্বিনেশনের বেসিক কনসেপ্ট, যেখানে কিনা বলা হয়ে থাকে যে পারমুটেশন কখন অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড কখন আমাকে কম্বিনেশন অ্যাপ্লাই করতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন দেখ, বলেছে 5 বয়েজ আর টু বি অ্যারেঞ্জড অন 7 চেয়ার। বলতে 7টা আমার কাছে চেয়ার রয়েছে, সেখানে মধ্যে 5টা চেয়ারে আমার 5টা ছেলেকে অ্যারেঞ্জ করতে হবে। তো অ্যারেঞ্জ যদি করতে হয় তাহলে এইখানে তোর অ্যান্সার কত আসবে, 7c4 না 7p4, কোনটা হবে বল দেখি, নিজে থেকে ভাবে এই ভেবে। তো আমাদের হবে 7p4। কেন 7p4? বিকজ আমাদের এখানে কি আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। ওকে, অ্যারেঞ্জও করতে হবে, যে খালি 7টা চেয়ার সিলেক্ট করলাম সেরকম ভাবে না, কে আগে বসছে কি পরে বসছে সেটাকেও আমার দেখতে হবে, সাজাতে হবে। যদি আমাকে বলতো যে 5 বয়েজ আর টু বি মানে এরকম ভাবে যে আর টু বি সিটেড অন 7 চেয়ার্স, যা 7টা চেয়ারে বসাতে হবে, তো আমার তখন অর্ডার ম্যাটার করতো না যে কে কোন চেয়ারে বসছে কি না বসছে, কিন্তু আমাকে অ্যারেঞ্জ করতে হবে বলেছে। তো অ্যারেঞ্জ যখন করতে হবে তখন 7p4 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখ, বলেছে 5 স্টুডেন্টস আর টু বি সিলেক্টেড ফ্রম 10 স্টুডেন্টস। বলছে 5টা স্টুডেন্টকে সিলেক্ট করতে হবে, খালি সিলেকশন, অ্যারেঞ্জমেন্টের কথা বলা আছে? অ্যারেঞ্জমেন্টের কথা তো বলা নেই, খালি সিলেক্ট করতে হবে। তো খালি যদি সিলেক্ট করতে হয় কতজনের মধ্যে থেকে করতে হবে, 10 জনের মধ্যে থেকে। কতজনকে? 5 জনকে। তো অ্যান্সার কি আসবে, 10c5। ক্লিয়ার? ওকে, বলছে এবার তারপরেরটা দেখ, এই এই আমি খালি এইগুলো ফর্ম করা দেখাচ্ছি যে কখন তোকে 10c আর মানে পি ইউজ করতে হবে বা সি ইউজ করতে হবে। ওকে, আর এদের ওপরে যে এক্সটেন্সিভ যে কাজগুলো হয়, মানে একটা ফর্মুলা বেসিসে কাজ হয়, সেটা আমি এই ক্লাসে কমপ্লিট করাবো না। এই ক্লাসে হচ্ছে আমাকে তোকে বেশ কয়েকটা এক্সাম্পল করাতে হবে, খুব বেশি করাবো না, 10টার কাছাকাছি এক্সাম্পল করাবো। অ্যান্ড তারপরে পরের ক্লাসটা যেটা আছে সেইগুলোটার উপরে কিন্তু এই এনসিআর আর এনপিআর ফর্মুলার উপরে বেশ কয়েকটা এক্সাম্পল বা সলভ প্রবলেমস থাকবে। ওকে, তো দেখ, এবার আমাকে কি বলেছে, ইন হাউ মেনি ওয়েজ ক্যান উই সিলেক্ট, ভালোভাবে ওয়ার্ডটা পড়বি, ক্যান উই সিলেক্ট 2 persons ফ্রম এ গ্রুপ অফ 20 persons সাচ দ্যাট দে আর টু বি চোজেন ফর এ প্রজেক্ট ওয়ার্ক। তাদেরকে একটা প্রজেক্ট ওয়ার্কের জন্য চুজ করব। প্রজেক্ট ওয়ার্কের জন্য চুজ যদি করতে হয় তার মানে সেখানে অর্ডার ম্যাটার করে না, যে ভাই তুই আগে আর এ পরে, এরকম ভাবে নয়। প্রজেক্ট ওয়ার্কের জন্য যদি আমার 2 জনকে চুজ করতে হয় তার মানে খালি চুজই করতে হবে, খালি সিলেক্টই করতে হবে, তাদেরকে সাজাতে আর হবে না। তো সাজাতে যদি না হয় 20 জনের মধ্যে থেকে 2 জনকে সিলেক্ট করা যায় 20c2 উপায়, ব্যাস হয়ে গেল। এইটা আপাতত ফর্মুলা এখনই ভাঙতে হবে না, খালি বোঝ যে কখন হচ্ছে তোর আমাকে পি ইউজ করতে হবে, কখন হচ্ছে আমার সি ইউজ করতে হবে। এবার বলেছে দেখ, দে আর টু বি চোজেন ফর দি পোস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। বলছে 2 জনকে সিলেক্ট করো এবং তাদেরকে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বানাও। তো 2 জনকে যখন সিলেক্ট করব তাদেরকে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট বানাতে হবে। তাহলে প্রথম মানে দুটো উপায় রয়েছে, ঠিক আছে, মানে এখানে খালি সিলেক্ট করতে হবে তা না, এখানে আমাকে তাদেরকে সাজাতেও হবে। তো সাজাতে যখন হবে তখন এইখানে অ্যান্সার কি আসবে, 20p2। ওকে, এবার দেখ তারপর একটা কি বলেছে, দে আর টু বি চোজেন ফর দ্য পোস্ট অফ ডিরেক্টর। এটা এভাবে ভাব যে এটা কি হবে, তার মানে 2 জনকেই চুজ করবো এবং 2 জনকে ডিরেক্টর বানাবো। বল এটা 20p2 ইউজ হবে না 20c2? যারা যাদের 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 অ্যান্সার 20p2 আছে, সরি তোদের অ্যান্সার ভুল, বাট যাদের অ্যান্সার 20c2 আছে তাদের অ্যান্সার হচ্ছে কারেক্ট। কেন c2? দেখ, আমাদেরকে 2 জনকেই হচ্ছে ডিরেক্টর বানাবো,
মানে একটা কোম্পানিতে হয় একসাথে অনেকগুলো ডিরেক্টর থাকতে পারে, দুজনকেই আমি ডিরেক্টর পদে বসাবো এরকম ভাবে। তো ডিরেক্টর যখন দুজনকেই বানাবো তখন হচ্ছে আমার অর্ডার ম্যাটার করে না, যে ভাই তুই ফার্স্ট ডিরেক্টর তুই সেকেন্ড ডিরেক্টর, ওরকম ভাবে তো নয়, দুজনেই হচ্ছে আমার ডিরেক্টর। তার মানে এখানে আমার অর্ডার ম্যাটার করছে না। তো অর্ডার যদি ম্যাটার না করে, মেন কথা ওইটাই যে অর্ডার কি ম্যাটার করছে, অর্ডার ম্যাটার করছে না। তো অর্ডার যদি ম্যাটার না করে তাহলে এর অ্যান্সারে আসবে কি 20 C2। ক্লিয়ার? পরেরটায় দেখ, in how many ways can we give 3 cars to 3 persons among a group of 20 persons such that all the cars are of same type? আচ্ছা এখানটায় দাঁড়া, টাইপের স্পেলিংটা পুরোপুরি আসেনি, অল দি কার আর অফ সেম টাইপ। মানেটা কি বলছে, আমাকে 3টে কার গিফট করতে হবে 3জন মানুষকে, 20% রয়েছে, ঠিক আছে? তাহলে সমস্ত কার যদি সেম টাইপের হয় তাহলে কত উপায় দেওয়া যায়? দেখ, সমস্ত কার যদি সেম টাইপের হয় তাহলে খালি আমি 3জনকে সিলেক্ট করবো, সিলেক্ট করে বলে রেখে দেবো ভাই যে কোনো একটা কার নিয়ে চলে আ, সব কারগুলো তো সেম টাইপের। তার মানে এখানে কোনো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার নেই। তো এইখানে কি অ্যান্সার আসলো 20C3। কিন্তু এবার পরের কার্ডটা দেয়, পরেরটা বলেছে যে 3জনকে সিলেক্ট করো এবং তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট কার্ড দিতে হবে। ধর একজনকে মার্সিডিজ দিতে হবে, একজনকে ধর আমার অডি দিতে হবে, একজনকে ধর বিএমডব্লিউ দিতে হবে। তো আমি প্রথম জনকে সিলেক্ট করে তাকে এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারি, দ্বিতীয় জনকে সিলেক্ট করে বাদবাকি দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারি, এবং তৃতীয় জনকে সিলেক্ট করে লাস্ট যেটা পড়ে আছে সেটাকে দিয়ে রেখে দেবো। তার মানে এখানে আমি অ্যারেঞ্জ করতে হবে কাকে কোনটা দেবো। তার মানে এখানে সিলেকশনও আছে সেকেন্ড কেসটাতে, মানে এই কেসটাতে সিলেকশনও আছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যারেঞ্জমেন্টও আছে। তো সিলেকশন আর অ্যারেঞ্জমেন্ট যদি একসাথে থাকে তাহলে 20P3। ওকে, মনে রাখবি এই যে পি আর সি গুলো ইউজ করছি এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে থাকে। ওকে, আচ্ছা এবার দেখ, এটা একটা ভালো কোশ্চেন, এটা বারবার পরীক্ষায় জিজ্ঞাসাও করা হয় থাকে। বলছে নাম্বার অফ হ্যান্ডশেকস বিটুইন 10%। তো দেখ, বলছে 10টা মানুষ রয়েছে তাদের মধ্যে হ্যান্ডশেক করা হবে। ওকে, কতগুলো উপায় করা যায়। এইবার হ্যান্ডশেক করতে গেলে কটা লোক লাগবে? তুই বলবি দাদা 4-5টা লোক একসাথে মিলেও হ্যান্ডশেক করি না, ওরকম ভাবে না, ফর্মাল হ্যান্ডশেক করতে গেলে 2টো লোক লাগে। তার মানে 10টা লোকের মাঝখানে হ্যান্ডশেক করতে হবে, 10টা লোক থেকে যে কোনো 2টো লোক নেব, যে কোনো 2টো লোক নেবো এবং তাদের মধ্যে হ্যান্ডশেক করাবো। তো এখানে কি অর্ডার ম্যাটার করছে নাকি? এখানে আমি কিছু বলে রেখে দিয়েছি নাকি যে এরকম ভাবে সালমান ভাই দাঁড়িয়ে, সেলমন ভাই দাঁড়িয়ে আছে আর ওদিকে বিবেক দাঁড়িয়ে আছে, এরকম ভাবে ওরা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করবে না, ওরকম কোনো কেস নেই। আমি ওরকম কোনো কন্ডিশন দিইনি, দেওয়া যায় বাট আমি ওরকম কোনো কন্ডিশন দিইনি। তো দিইনি যখন, তার মানে আমি ধরে নেবো এরা নর্মাল পার্সন, এদের মধ্যে কিছু নেই ঝামেলা ঝঞ্ঝাট। তো এই 10জনের মধ্যে থেকে খালি 2জন আসবে, একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করবে, চলে যাবে। তো এখানে এখানে তাহলে কোনো রকমের অর্ডার ম্যাটার করে না। তো অর্ডার যদি ম্যাটার না করে তাহলে এইটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 10জনের মধ্যে আমার যে কোনো 2জনকে সিলেক্ট করে তাদেরকে হ্যান্ডশেক করাতে হবে। ওকে, অ্যারেঞ্জমেন্টের কোনো দরকার নেই। পরেরটা, টোটাল নাম্বার অফ লাইন্স ফর্মড বাই জয়নিং 8 পয়েন্টস অন এ সার্কেল। তো দেখ, একটা সার্কেল রয়েছে, একটা সার্কেলের উপর 8টা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্ট রয়েছে। 8টা পয়েন্টের মধ্যে যে কোনো 2টো পয়েন্টকে অ্যাড করে, ঠিক আছে, নাম্বার অফ লাইন্স, লাইন ফর্ম করতে গেলে কটা পয়েন্ট লাগে? 2টো পয়েন্ট লাগে। বলছে 8টা পয়েন্ট রয়েছে, টোটাল নাম্বার অফ কতগুলো লাইন ফর্ম করা যাবে? তো লাইন ফর্ম করতে গেলে যে কোনো 2টো পয়েন্টকে তো জুড়তে হয় ভাই, হ্যাঁ কি না? যে কোনো 2টো পয়েন্টকে জুড়তে হয়। তার মানে আমার কাছে টোটাল 8টা পয়েন্ট রয়েছে, 8টা পয়েন্টের মধ্যে থেকে জাস্ট যে কোনো 2টো পয়েন্টকে আমায় সিলেক্ট করা। অ্যারেঞ্জ করতে হবে কি যে না ওটা ফার্স্ট লাইন, ওটা সেকেন্ড লাইন, ওটা থার্ড লাইন, অ্যারেঞ্জ তো করতে হতে পারে না। আমায় খালি সিলেক্ট করতে হবে যে যে কোনো 2টো পয়েন্টকে আমি সিলেক্ট করবো। ধর এই পয়েন্টটা এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, লাইন টেনে দেবো, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, লাইন টেনে দেবো, এরকম ভাবে। তো আমার সার্কেলের উপরে 8টা পয়েন্ট রয়েছে এবং 8টা পয়েন্টের মধ্যে থেকে যে কোনো 2টো পয়েন্টকে সিলেক্ট করে আমায় একটা স্ট্রেট লাইন বানাতে হবে। তাহলে এর নাম্বার অফ ওয়েজ কত? 8C2। বুঝতে পেরেছিস? ওকে, এইবার এইবার যে রুলগুলো আমি ওপরে তোকে বললাম সেগুলো এখানে লেখা আছে। দেখ, দ্য নাম্বার অফ পারমুটেশন, পারমুটেশন বলতে সিলেকশন প্লাস অ্যারেঞ্জমেন্ট অফ এন ডিফারেন্ট অবজেক্টস, এন খানা আলাদা অবজেক্ট রয়েছে, আর টেকেন অ্যাট এ টাইম, তার মধ্যে আর খানাকে আমাকে নিয়ে সাজাতে হবে, যেখানে কিনা এই আর এর ভ্যালুটা 0 থেকে বড় হবে অ্যান্ড এন এর চেয়ে ছোট হবে, সমানও হতে পারে। ওকে, অ্যান্ড দি অবজেক্টস ডু নট রিপিট, এবং রিপিটেশন হবে না। তো সেগুলোকে করা যায় এনপিআর, মানে পাতি বাংলা ভাষায় বলতে গেলে যখন এন খানা তোমার কাছে অবজেক্ট রয়েছে তার মধ্যে থেকে আর খানা অবজেক্টকে নিয়ে তুমি তাদেরকে পারমুট করবে বা তুমি সিলেকশনও করবে প্লাস অ্যারেঞ্জমেন্টও করবে, তখন কতগুলো উপায় করা যায়? এনপিআর উপায়ে করা যায়। ঠিক আছে, এটা তো আগের দিনই করেছিস, যে যদি আমার কাছে এনটা জায়গা পড়ে থাকে, বা আগের দিন করছিলিস না যে 4টে জায়গা পড়ে রয়েছে, 4টে জায়গা 4জন লোককে কতভাবে সাজানো যায়, 4 ফ্যাক্টোরিয়াল ওয়েসে, তো সেটাই বলা আছে এন অবজেক্টস ক্যান বি অ্যারেঞ্জড ইন এ রো ইন এন ফ্যাক্টোরিয়াল ওয়েস। ওকে, পরেরটা,
n objects out of which r are identical can be arranged in a row in n factorial by r factorial ways. তো দেখ, এইটা এটা এটা এই এই কেসটাকে এখন স্টার করে রেখে দে। এই কেসটা নেক্সট দিনে আমি বোঝাবো। এটা খুব সাংঘাতিক, আজকের আমি প্রবলেমটাকে ইনক্লুড করতে পারবো না। এই থার্ড নাম্বার কেসটা, এটা খুব ভালো একটা কেস এবং এটাকে নেক্সট দিন আমি বুঝিয়ে দেবো। তো বলছে এইবার এইটা একটা ভালো পয়েন্ট, এটাও ভালো পয়েন্ট, দেখ এই চারেরটাও এটাও ভালো পয়েন্ট, তবে এটা আজকে বোঝাবো। বলছে n objects can be arranged in a circle in n minus 1 factorial ways। এটা বোঝ আগে ভালোভাবে। ওকে, ধর একটা সার্কেল রয়েছে, এই সার্কেলে ধর চারটে লোক আছে, এ বি সি ডি, এই চারটে লোক রয়েছে। এই চারটে লোককে আমায় বসাতে হবে, কতভাবে বসাতে পারি? তুই বলবি ওই তো চারটে লোক আছে দাদা, তো 4 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বসানো যাবে। বাট 4 ফ্যাক্টোরিয়াল হবে না। কেন হবে না? ভালোভাবে দেখ, একটা সার্কেলে যখন বসতে হয় না, ওকে, তো সার্কেলে ধর যে বসবে, প্রথম একজন এসে বসে গেল, ধর এ এসে এখানটায় বসলো এবং তার রেসপেক্টে ধর বি এখানটায় বসছে, সি এখানটায় বসছে, ডি এখানটায় বসছে, এরকম ভাবে। তার মানে প্রথম জনের জায়গা ফিক্সড নয়। মানে তুই বলতে পারবি যে প্রথম জন একেবারে ধারে গিয়ে বসেছে, বা প্রথম জন ধর বি এসে বসলো, তো সে একেবারে ধারে গিয়ে বসছে। এটা যদি একটা রো থাকতো আমি বলে রেখে দিতাম ওই তো এ ধারে বসেছে, বি এই দিকে বসে রেখে দিয়েছে, এরকম ভাবে। কিন্তু যখন সার্কেল হয়, আচ্ছা আমি তোকে একটা কথা বলে রেখে দিই, ধর আমি এখানটা এ বসালাম, এখানটা বি বসালাম, এখানটায় সি বসালাম, অ্যান্ড এখানটায় ডি বসালাম। এবার ধর সার্কেলটাকে ধরে কেউ যদি এরকম ভাবে, মানে তুই তাহলে বলবি কি? তাহলে আমাকে বলতে হবে ওই দেখো দাদা, নর্থের সাইডে কে বসেছে? নর্থের সাইডে এ বসেছে, সাউথের দিকে বি সি বসেছে, ইস্টের দিকে সাউথের দিকে সি বসেছে, ইস্টের দিকে বি বসেছে, অ্যান্ড ওয়েস্টের দিকে হচ্ছে ডি বসেছে। এইবার ধর আমি এরম করলাম, আমি জিনিসটাকে নিয়ে এরম ঘুরিয়ে দিলাম, তো এইবার নর্থের দিকে কে বসেছে ভাই? এবার নর্থের দিকে বি বসেছে। তো এইবার ধর আবার এটাকে নিয়ে আমি এরকম ভাবে ঘুরিয়ে দেখে দিলাম, তো এবার তুই কি বলবি নর্থের দিকে কে বসেছে? নর্থের দিকে সি বসেছে। আবার যদি ঘুরিয়ে রেখে দিই, তো নর্থের দিকে কে বসেছে? ডি বসেছে। আর আবার যদি ঘুরিয়ে রেখে দিই, নর্থের দিকে কে বসেছে? এ বসেছে। তাহলে মানে এই জিনিসটাকে ঘুরিয়ে দিলে তুই বলতে পারবি না যে অ্যাকচুয়ালি কে কোন দিকে আছে, নর্থের দিকে কে আছে বা এর দিকে কে আছে। যেমন ধর আমি যখন যদি এটাকেই যদি আমি এরকম ভাবে চেয়ারে বসাতাম, ধর 1 2 3 4, এটা ভালোভাবে শুনবি, এই চেয়ারটাকে যদি বসাতাম, তো এই চেয়ারটাকে তো ঘোরাতে পারবো না, সবসময় বলবো এটা ফার্স্ট চেয়ার। কিন্তু এইখানে কোনটা ফার্স্ট পজিশন কোনটা সেকেন্ড পজিশন তুই কি করে জানবি? কারণ সার্কেলকে তো ঘোরানো যায়। তো কোনটা ফার্স্ট পজিশন কোনটা সেকেন্ড পজিশন তুই কি করে জানবি? জানিস না তো। তো যখন জানিস না, তখন যেই ধর একজন বসবে, ধর বি বসে গেল, বি এর রেসপেক্টে যেই বি বসে গেছে, তখন আমি বলতে পারি যে বি এর ডান দিকে এ আছে, তার ডান দিকে হচ্ছে তোর ডি আছে, এন্ড তার ডান দিকে সি আছে। এরকম ভাবে ডান দিক বলতে ধর বি যদি ধর এখানটা হাত রাখে, এখানটা ধর টেবিলের উপর হাত রেখেছে, তো এই ডান হাতের দিকে হচ্ছে এ আছে, এর ডান এও ধর হাত রেখেছে, তো এর ডান দিকে ডি আছে, আর ডি এর ডান দিকে সি আছে। তার মানে সার্কেলে যখনই কেউ বসে না, সার্কেলে যখনই কেউ বসে, তো ফার্স্ট জন বসার একটাই উপায় আছে, সে যে কোনো একটা জায়গাতে বসবে এবং তার কাছে একটাই উপায়, এবং তাকে ঘিরে বাদ বাকিগুলো, তার রেসপেক্টে বাদ বাকি যে তিনজন রয়েছে, তারা নিজেদের মধ্যে সাজতে পারে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজে। বুঝতে পেরেছিস? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কেস। তো সার্কুলার অ্যারেঞ্জমেন্ট যেটা হয়, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট খুব সাংঘাতিক কেস। যদি বলা হয় যে এন খানা অবজেক্টকে তোমাকে যদি একটা সার্কেলে সাজাতে হয়, তার মানে সবসময় জানবি যে নাম্বার অফ ওয়েজ রয়েছে সেটা কিন্তু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হবে। কেন? কারণ ফার্স্ট জন যে বসছে তার এখানে সিলেকশনটা ম্যাটার করে না, এরকম ভাবে বিকজ সে যে কোনো একটা জায়গায় বসবে এবং তার রেসপেক্টে বাদ বাকি যারা পড়ে রয়েছে তারা নিজেদের মধ্যে সাজিয়ে গুছিয়ে বসতে পারে যে সে কোন জায়গায় বসছে কি না বসে রেখে দিচ্ছে। তো এটা মনে রাখবি, n objects can be arranged in a circle in n minus 1 factorial ways। তো পাঁচজন ধর ছেলে পিলে রয়েছে, তাদের মধ্যেকে নিয়ে আমাকে তাদেরকে একটা সার্কুলার জায়গায় সাজাতে হবে। তো কতগুলো উপায় হবে? 5 minus 1 4 ফ্যাক্টোরিয়াল। মানে প্রথম জন একভাবে বসে গেল আর বাদ বাকি চারজন নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বসবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখ লাস্টেরটা বলে রেখে দিয়েছি যে কম্বিনেশনের এটা। তো n objects can be selected, r objects can be selected, খালি সিলেকশন, অ্যারেঞ্জমেন্ট হবে না, আউট অফ n objects where 0 less than equal to r less than equal to n in ncr ways। যেখানে খালি সিলেকশন রয়েছে, সিলেকশন হলে সেটা খালি কম্বিনেশন ইউজ হবে। আর হয় সিলেকশন প্লাস অ্যারেঞ্জমেন্ট দুটোই যদি থাকে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা পারমুটেশন ইউজ করব। এই পর্যন্ত ক্লিয়ার? এবার কিছু অঙ্ক করা যাক। দেখ, অঙ্ক করতে গিয়ে বলে রেখে দিয়েছে, আগে নিজে থেকে ভাব, তবে আমি হচ্ছে তোর এগুলোকে করিয়ে রেখে দিচ্ছি। বলেছি ইন হাউ মেনি ওয়েজ ক্যান, ইন হাউ মেনি ওয়েজ, ক্যানটা আগে আসবে, যাই হোক, ইন হাউ মেনি ওয়েজ 7 বয়েজ ক্যান সিট ইন এ রো। তুই ভাব
একটা রো আছে, রোতে হচ্ছে আমার 7জন ছেলেকে বসাতে হবে। তো 7জন ছেলেকে যদি আমাকে রোতে বসাতে হয় তাহলে অ্যান্সার কত আসবে? মানে এরকম 1 2 3 4 5 6 7, 7টা সিট রয়েছে, তাদের 7জন ছেলেকে বসাতে হবে। তো 7জন ছেলেকে যদি 7টা সিটে বসাতে হয়, আগের দিনই করে রেখে দিয়েছিস, তো এটা কতগুলো উপায় রয়েছে? এটা তখন উপায় রয়েছে 7 ফ্যাক্টোরিয়াল। 7টা জিনিসকে 7টা জায়গায় বসাতে হবে, তো কতগুলো উপায় করা রাখা যায়? তো ব্যাস হয়ে গেল, 7 ফ্যাক্টোরিয়াল রয়েছে। বুঝতে পেরেছিস? এই পর্যন্ত ক্লিয়ার, টু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তো এবার, ইন হাউ মেনি ওয়েজ ক্যান 7 বয়েজ সিট ইন আ সার্কেল? এবার আর যে কেসটা এক্ষুনি বলে রেখে দিলাম, তো 7 বয়েজ আছে, তো তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে 7 - 1, 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো 6 ফ্যাক্টোরিয়ালটা এমন উপায় আছে যেখানে হচ্ছে তোর আমার 7টা ছেলেকে একটা সার্কেলে বসানো যেতে পারে। ওকে, ক্লিয়ার? পরেরটাতে মুভ করি। এবার দেখ, এইখান থেকেই হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়াল প্রবলেমগুলো স্টার্ট হয়ে গেছে। আগে প্রবলেমটাকে পড়, তারপর আমি বোঝাচ্ছি যে কিভাবে করতে হবে। আগে নিজে থেকে পড় প্রবলেমটাকে। পড়েছিস? যদি পড়ে থাকিস তাহলে এবার আমার সলিউশনটাকে দেখে রেখে দে যে আমি কিভাবে সলিউশন করছি। ওকে, দেখ বলেছে রাহুল ইনভাইটেড হিজ 19 ফ্রেন্ডস টু হিজ বার্থডে পার্টি। দে অল গ্যাদার টু হ্যাভ ডিনার They all gathered to have dinner around a circular table. In how many ways they can sit such that Rahul sits between অমিত and সুমিত? বলছে এমনভাবে বসাতে হবে যাতে রাহুল অমিত আর সুমিতের মাঝখানে বসে। ভালোভাবে ভাব যে তাহলে কতগুলো উপায় থাকতে পারে। রাহুল অমিত আর সুমিতের মাঝখানে বসবে, তার মানে দেখ, যদি আমি একটা সার্কেল আঁকি, হ্যাঁ সার্কেল যদি আঁকি, তাহলে দুটো কেস এরকম, আমি রাহুল অমিত আর সুমিতকে আগে বসিয়ে দিই। রাহুল অমিত আর সুমিতকে আগে বসিয়ে দিই। আচ্ছা সবার আগে বলতো টোটাল কতজন লোক রয়েছে এখানে? রাহুল ইনভাইটেড হিজ 19 ফ্রেন্ডস, তাহলে মানে তুই বলবি তাহলে দাদা 19টা লোক রয়েছে। আবে হতভাগা, রাহুল নিজেও আছে না, রাহুল আর তার 19জন ফ্রেন্ড, তাহলে টোটাল কত হলো? তো এখানে লিখে রেখে দিই, রাহুল প্লাস 19 ফ্রেন্ডস, তার মানে 20 পিপল রয়েছে। টোটাল 20খানা লোক রয়েছে। এবার তাদের মধ্যে কি কি কেস হতে পারে দেখ। বলছে রাহুল সবসময় অমিত আর সুমিতের মাঝখানেই বসবে। তো তার মানে রাহুল যদি এখানটাতে থাকে তাহলে দুটো কেস হতে পারে, একবার এখানটায় সুমিত বসছে, এখানটায় অমিত বসছে, হ্যাঁ কি না? আর আরেকটা কেস হতে পারে, আরেকবার কি বুঝতে পেরেছিস এতক্ষণে, যে রাহুল এখানটাতে বসছে, আর এইবারে আগের বারে এখানে সুমিত বসেছিল, এখানে অমিত বসছে, এইখানটাতে হচ্ছে তোর সুমিত বসছে। এই কেসটা হতে পারে, এই দুটো কেসই হতে পারে। আর বাদ বাকি এদের 3জনকে ছাড়া বাদ বাকি যে 17জন রয়েছে, 17জন 17টা জায়গায় 17 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বসতে পারে, হ্যাঁ কি না? তাহলে এইখানে কটা কেস পেলাম? হয় এইভাবে বসবে যে সুমিত রাহুল আর অমিত এইভাবে বসছে, নয় অমিত রাহুল সুমিত এইভাবে বসছে। আর বাদ বাকি এখানে হচ্ছে তো 17টা, মানে এদের তো 3জনকে ফিক্স করে দিলাম, বাদ বাকি 17জন 17 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বসতে পারে। তুই বলবি দাদা কেন 16 ফ্যাক্টোরিয়াল সার্কেলে বসছে তো? আরে ভাই এরা তো 3জন অলরেডি বসে গেছে, তো এদের উপর আর এফেক্ট পড়ছে? এদের উপর তো আর এফেক্ট পড়ছে না, যা এফেক্ট পড়ার এদের 3জনের মধ্যে তো হয়ে গেছে। তো হয় প্রথমে সুমিত বসছে, তারপর রাহুল বসছে, তারপর অমিত বসছে, তো বাদ বাকি জন 17 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বসছে। অ্যান্ড হয় তা না হলে হয় আগে অমিত বসছে, তারপরে রাহুল বসছে, and তারপরে সুমিত বসছে। তো সেখানেও হচ্ছে 17 ফ্যাক্টোরিয়াল ওয়েজ। এবার দেখ, এবার এই ফার্স্ট ক্লাসে হয় এই ঘটনাটা ঘটবে, নয় এই ঘটনাটা ঘটবে। তো অর, তো মাঝখানে তো এটা অর রয়েছে, তার মানে এখানেও 7 ফ্যাক্টোরিয়ালটা ওয়েজ, এখানেও 7 ফ্যাক্টোরিয়ালটা ওয়েজ। তাহলে টোটাল ওয়েজ কত? টোটাল ওয়েজ হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, এই 17 ফ্যাক্টোরিয়াল প্লাস 17 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 2 টাইমস 17 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এইটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছিস কি করলাম? ভালো অঙ্ক। ওকে, আচ্ছা এবার আবার সেই রাহুল ইনভাইটেড 19 ফ্রেন্ডস টু হিজ বার্থডে পার্টি। দে অল গ্যাদার টু হ্যাভ ডিনার অ্যারাউন্ড আ সার্কুলার টেবিল। সবাই ভাবলো যে একটা সার্কুলার টেবিলে আশেপাশে ডিনার করবে। ইন হাউ মেনি ওয়েজ দে ক্যান সিট সাচ দ্যাট সালমান অ্যান্ড বিবেক ডু নট সিট টুগেদার, বা ডোন্ট সিট টুগেদার। দেখ ভাই, সেলমন ভাই আর বিবেক ভাইয়ের ঝামেলা তোরাও জানিস, ঠিক আছে? তো সালমান বিবেকও ধর রাহুলের হচ্ছে তোর বার্থডে পার্টিতে এসছে, তো ওরা তো দুজন পাশাপাশি বসবে না, এটা তো শিওর কথাবার্তা, ঠিক আছে, যে ওরা পাশাপাশি বসবে না। তাহলে কতগুলো উপায় হচ্ছে বাদ বাকিরা বসবে সেটাকে অ্যাকচুয়ালি দেখে রেখে দে। তো দেখ, আমি এটা করব কি করে, ভালোভাবে ভাববি, পারমুটেশন কম্বিনেশন অঙ্কগুলোকে জাস্ট ভাবার মতো। তো ধর, আমি সবার প্রথমে বললাম সেলমন ভাই
আপনি বসে যান। তো সেলমন ভাই যখন বসে গেল, তার মানে তার এই দিকের যে পজিশন আর এই দিকের যে পজিশন, এইখানে বিবেক এইখানে বিবেক বসতে পারে না, হ্যাঁ কি না? এটাই তো কেস বলেছে, সালমান আর বিবেক একসাথে বসতে পারে না। তার মানে সেলমন ভাই যখন বসে গেছে, তখন সেলমনের ডান বা ভাইয়ের ডান দিকে বলিস বা সেলমন ভাইয়ের বাঁ দিকে বলিস, সেইখানে কিন্তু বিবেক ভাই বসতে পারবে না। তার মানে 20টা টোটাল সিট, 20 জনের টোটাল সিট, 20 জনের সিটের মধ্যে তাহলে এই বাদ বাকি তো 3টে সিট তো বিবেক ভাইয়ের জন্য নিতে পারবে না। তো 3টে সিট যদি বিবেক ভাই না নিতে পারে, তাহলে বিবেক ভাইয়ের জন্য কটা অপশনস পড়ে রয়েছে? বিবেক ভাইয়ের জন্য পড়ে রেখে দিয়েছে, দেখ, একটা বলে রেখে দিই, সবার প্রথমে নামাবে পড়ি। সালমান ভাইয়ের জন্য, বিবেক ভাইয়ের জন্য, অ্যান্ড আদার্সের জন্য। আদার্সদের নিয়ে আমার ঝামেলা নেই, সেলমান আর বিবেক ভাই। সেলমান খান ধর বা সেলমন ভাই আমাদের একটা উপায়ে বসে গেল। তো সেলমন ভাই যদি একটা উপায়ে বসে যান, তার মানে তার আজুবাজু ডায়ে বা বাঁয়ে আমাদের বিবেক ভাই বসতে পারবে না। তো টোটাল 20টা সিটের মধ্যে 3টে সিটে বিবেক ভাই বসতে পারছে না, এমন তো নয় যে সালমান খানের কোলে গিয়ে বসে পড়বে, তো সেরকম কেসও হতে পারে না। তো তার মানে 3টে সিট যদি 20টা সিটের মধ্যে চলে যায়, তার মানে বিবেক ভাইয়ের জন্য পড়ে রয়েছে 17টা সিট, বাদ বাকি 17টা সিটের মধ্যে যে কোনো একটা জায়গায় এসে বসবে। এবার বসে গেল, ধর এরা দুজনে বসে গেল, বিবেক ভাই এখানটা এসে বসে গেছে, তার মানে কটা সিট অকুপাই হয়েছে? দুটো সিট অকুপাই হয়েছে। তাহলে আর বাদ বাকি কটা সিট পড়ে রয়েছে? 18টা সিট পড়ে রয়েছে। তো বাদ বাকি 18টা সিটে বাদ বাকি লোকেরা 18 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বসতে পারে। তো এইটা, তা টোটাল নাম্বার অফ ওয়েজ কত? টোটাল ওয়েজ কত? 17 × 18 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছিস কি করে আসলো? ওকে। তো এইভাবে তোকে ভাবতে হবে যে কি কি কেসেস হতে পারে কি না হতে পারে, এটা একটু প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করার সাথে সাথে চলে আসে। পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক আমি ক্লাস 11-12-এ করিনি, আমার ভালো লাগেনি বা আমি সম্পূর্ণ স্কিপ করে গিয়েছিলাম, বাট যখন আমি বলছি তো, যখন আমি পরবর্তীকালে শিখি না, তখন আমার মনে হয়েছিল বা এটা তো বেশ মজার অঙ্ক আছে এরকম ভাবে, যে এটা এখানে একটু বুদ্ধি খাটানো যেতেই পারে। তো তোদেরকেও বারবার বলছি, পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক যদি টাফ লাগে, আমি যদি এসএনদের বই থেকে করিস বা এনসিআরটি থেকেও করিস, একটু টাফ লাগতে পারে, বাট আমি বলে রেখে দিচ্ছি যে আমার যে লেকচার সিরিজগুলো এখানে আছে সেগুলোকে করে রেখে দে, করে রেখে দেওয়ার পরে আর তোকে পারমুটেশন কম্বিনেশনের জন্য অন্য কোথাও যেতে হবে না, খালি প্রবলেম সলভ করবি, থিওরি বুঝতে আর কোথাও তোকে যেতে হবে না। দেখবি সব থিওরি এখানে কভার হয়ে যাচ্ছে। আর আমি এখানে হায়ার টেবিলের প্রবলেম নিয়েছি। দাঁড়া একটা প্রবলেম দেখাই। একটা প্রবলেম হচ্ছে এই দেখ, ইউপিএসসি তে এসেছিল একটা প্রবলেম। ইউপিএসসি যারা জানিস না তাদেরকে বলে রেখে দিই, ইউপিএসসি সেই এক্সামিনেশন যেটা দিয়ে আমাদের দেশে আইএএস বা আইপিএস সিলেক্ট করা হয়। যারা এতদিন পরে এতদিন মানে সবই তো 12 ফেল দেখে নিয়েছিস, 12 ফেল মনোজ কুমার আইপিএস অফিসার, তো সেই মুভি তো দেখে রেখে দিস। সেই মুভি যদি দেখে রেখে দিস, তাহলে ইউপিএসসি সম্পর্কে তোদের সবাইকারই নলেজ আছে। তো ইউপিএসসি হচ্ছে সেই এক্সামিনেশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সেই এক্সামিনেশন যেটা দিয়ে আইএস বা আইপিএস অফিসার সিলেক্ট করা হয়। তো তারই একটা পেপার হয় যেটাকে বলা হয় সিস্যাট পেপার। অ্যান্ড সিস্যাট পেপারে পারমুটেশন কম্বিনেশন একটা অঙ্ক দিয়েছিল, তুই বলি দাদা হেভি টাফ হবে, দেখা যাক আসবো যখন তখন দেখিস কতটা টাফ হয়। আচ্ছা, এবার তারপরে কেসটা, 10 চেয়ার্স, আচ্ছা 10 চেয়ার্স আর প্লেসড ইন আ রো uh, which have to be occupied by 8 students and 2 teachers. The 2 teachers decide not to sit together. দুজন টিচারের মধ্যে ঝামেলা আছে ভাই, তারা বলেছে তারা একসাথে বসবে না। তা টোটাল কতজন রয়েছে? 10টা চেয়ার রয়েছে। আচ্ছা, ইফ দেয়ার আর এন সাচ অ্যারেঞ্জমেন্টস হোয়াট ইজ দি ভ্যালু অফ এন? তার মানে ওই একেবারে জিজ্ঞেস করে রেখে দিয়েছে কতগুলো পসিবল ওয়েজ রয়েছে। তো অ্যান্সার কি আসবে আগে ভাব নিজে থেকে, তারপর আমি করে রেখে দিই। ওকে, দেখ এখানে দুটো কেসেস হতে পারে। তো সবার প্রথমে আমি 10টা জায়গা আঁকি, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 10। দেখ তো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কেস। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কেস। ধর আমি বললাম টিচার ওয়ান এখানে এসে বসলেন, টিচার ওয়ান যদি এখানে এসে বসেন, তার মানে টিচার টু যিনি আছেন তিনি এই জায়গাতে বসতে পারবেন না। টিচার টু তিনি এই জায়গাতে এসে বসতে পারবেন না। তাহলে টিচার টু এর জন্য এইখানে কটা অপশন পড়ে রয়েছে? 1 2 3 4 5 6 7 8টা। তার মানে ফার্স্ট কেসে, আচ্ছা এটাকে সরিয়ে দিই না, ফার্স্ট কেসে টিচার টু এর জন্য, টিচার ওয়ান তো একটা উপায় বসে গেছেন, টিচার টু এর জন্য উনি তাহলে এই সিটটা নিতে পারছেন না, তাহলে ওনার জন্য বাদ বাকি পড়ে রয়েছে 8টা সিট। যারা ঝামেলা করছে তাদেরকে আমি আগে বসিয়ে রেখে দিচ্ছি। আর বাদ বাকি স্টুডেন্টসদের জন্য কতগুলো সিট পড়ে রয়েছে? দেখ এরা দুজন তো হচ্ছে দুটো জায়গায় বসে গেছে, তার মানে বাদ বাকি 8টা জায়গায় 8টা স্টুডেন্ট 8 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বসতে পারে। ওকে, এইবার ধর হয় টিচার ওয়ান এখানে বসছেন,
নয় টিচার ওয়ান এখানে বসছেন, তাহলে টিচার টু এখানেও বসতে পারবেন না। তার মানে টিচার ওয়ানে বসার জন্য ধর এক্সট্রিম কেসে, এক্সট্রিম এন্ডে যদি বসে যে টিচার ওয়ান গিয়ে বলছে যে আমি একেবারে ধারে গিয়ে বসবো, তাহলে তার জন্য দুটো কেস রয়েছে। তাই এখানটা আমি ওয়ানের জায়গায় জাস্ট টু করে দেবো। কেন? কারণ এক হতে পারে তিনি ধারে গিয়ে বসবেন, আর তা না হলে টিচার ওয়ান হচ্ছে মাঝখানে কোথাও এসে বসবেন। ঠিক আছে, ভালোভাবে দেখ। তো টিচার ওয়ান হয় এই ধারে বসতে পারেন, নয় এই ধারে বসতে পারেন, তার মানে তার জন্য দুটো কেস। এবার এই ধারেও যদি টিচার ওয়ান বসেন, তাহলে এখানেও টিচার টু বসতে পারবে না, তো তার জন্য কটা কেস তখন পড়ে থাকবে? এখানে তখন টিচার ওয়ান নেই। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তো তখনও তার জন্য আটটা কেস পড়ে থাকবে। তার মানে টিচার ওয়ান যদি আমি বলি এক্সট্রিম এন্ডে থাকার, তো দুটো যে ধার রয়েছে তার দুটো ধারের মধ্যে যে কোনো একটা জায়গায় বসতে পারে, এবং তার উপর ডিপেন্ড করে টিচার টু বাদ বাকি আটটা জায়গায় বসতে পারেন। এবং এরা দুজনে যখন বসে যাবেন, তখন বাদ বাকি আটটা স্টুডেন্ট আটটা জায়গায় 8 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বসতে পারে। তো এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেসে, ধর আমি বললাম টিচার ওয়ান এখানটায় বসেছেন। তো টিচার ওয়ান যদি এখানে বসেন, তাহলে এখানে টিচার টু আসতে পারেন না, এখানে টিচার টু আসতে পারেন না। তাহলে টিচার ওয়ানের বসার উপায় কোটা? টিচার ওয়ানের বসার উপায় হচ্ছে ধর একটাই দিয়ে দিই নাকি দিই? না, এখানে একটা গন্ডগোল আছে। আচ্ছা, তো ধারে তো বসতে পারেন না ভালোভাবে, সরি আমার বলাটা ভুল হয়েছে। টিচার ওয়ান তখন ধারে বসতে পারেন না। টিচার ওয়ান ধারের কেসটা তো আমরা অলরেডি এখানে ডিসকাস করে নিয়েছি। তো ধারের কেসগুলো যদি বাদ দিয়ে রেখে দিই, তাহলে টিচার ওয়ানের বসার কটা জায়গা রয়েছে? একটা, দুটো, এখান থেকে করবি, এখান থেকে এই পর্যন্ত একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তার মানে তখন টিচার ওয়ানের বসার আটটা জায়গা আছে। এবার যেই উনি আটটা জায়গায় বসে রেখে দিয়ে যাচ্ছেন, তখন টিচার টু কত জায়গায় বসতে পারে বলতো? ধর টিচার ওয়ান এই আটায় বসে যাচ্ছেন, তাহলে টিচার টু এই আটায় বা এই আটায় আসতে পারেন না। তো তার জন্য কটা উপায়? একটা, দুটো, তিনটে, এখান থেকে তিনটে, আর এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, তিনটে আর চারটে, টিচার টু এর বসার উপায় সাতটা। টিচার টু এর বসার উপায় সাতটা হবে। তো মিলা कैसे पड़ गया भाई? টিচার টু এর বসার উপায় সাতটা, এবং বাদ বাকি স্টুডেন্টরা কত উপায়ে বসবে? দুটো সিট তো অকুপাই হয়ে গেছে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বসবে। তাই টোটাল নাম্বার অফ ওয়েজ কত? তাহলে টোটাল কত হলো? এবার দেখ, হয় এটা ঘটবে, হয় এই কেসটা ঘটবে, নয় এই কেসটা ঘটবে। কি কেস? যে টিচার ওয়ান হয় ধারে বসছেন, নয় টিচার ওয়ান মাঝখানে যে কোনো একটা জায়গায় বসছেন। তা টোটাল নাম্বার অফ কেসেস কত? টোটাল নাম্বার অফ কেসেস হচ্ছে ওইখানে হচ্ছে 2 গুণ 8 গুণ 8 ফ্যাক্টোরিয়াল, আর এখানটাতে হচ্ছে 8 গুণ 7 গুণ 8 ফ্যাক্টোরিয়াল। তো আমি যদি 8 গুণ 8 ফ্যাক্টোরিয়াল কমন নিই, তো সেইটা হয়ে যাবে কত? 2 + 7, তাই তো? দেখ, এখান থেকেও 8 গুণ 8 ফ্যাক্টোরিয়াল, এখানেও 8 গুণ 8 ফ্যাক্টোরিয়াল কমন নিলাম, তো এখান থেকে 2 + 7, তার মানে ভ্যালু কত আসলো? 8 × 8 ফ্যাক্টোরিয়াল × 9। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে। তো এবার বলেছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান উই মেক গার্ল্যান্ড ফ্রম 5 ডিফারেন্ট ফ্লাওয়ার্স। এটাও একটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখ, বলছে কতগুলো উপায়ে আমি একটা গার্ল্যান্ড বানাবো ফ্লাওয়ার থেকে, মানে 5টা ডিফারেন্ট ফ্লাওয়ার রয়েছে, সেখান থেকে আমাকে গার্ল্যান্ড বানাতে হবে। তো কি করে বানাবো? দেখ, ধর 5টা ফুল রয়েছে, আমি নাম দিলাম A B C D অ্যান্ড ই, এই 5টা ফুল রয়েছে। 5টা ফুল থেকে কতগুলো উপায়, মানে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সার্কুলার অ্যারেঞ্জমেন্ট মানে 4 ফ্যাক্টোরিয়াল উপায় রয়েছে। কিন্তু দেখ, আমি মালাটাকে ধরে এরমভাবে ঘুরিয়ে দিতে পারি, তো জাস্ট ফ্লিপ করে দিতে পারি। ফ্লিপ করে দিলে এখানটা এ আসবে, এখানটা বি আসবে, এখানটা সি আসবে, এখানটা ডি আসবে, এখানটা ই আসবে। কি করলাম বলতো? জাস্ট মালাটাকে এরমভাবে ছিল ধরে রেখে দিয়ে, মানে মালাটা কিভাবে বলি, হ্যাঁ আচ্ছা, ধর মালাটা এইভাবে ছিল, আমি জাস্ট ধরে রেখে দিয়ে এরকম ফ্লিপ করে দিয়েছি, এইদিকে আনি রেখে দিয়েছি, এদিকে যে ঘুরিয়ে ওদিকে নিয়ে গেছি, বুঝতে পেরেছিস? জাস্ট ফ্লিপ করে দেওয়া, মানে এরম ভাবে ফ্লিপ করে রেখে দিয়েছি, এই ফ্লিপ করে। আচ্ছা, বোঝানো যাচ্ছে না এখানে এঁকে রে, মানে সেই পাতা উল্টে দেয় না ওরকম ভাবে, তো সেরকম ফ্লিপ করে রেখে দিয়েছি, মালাটাকে এদিকে ছিল জাস্ট ঘুরিয়ে নিয়ে এরকম করে রেখে দিয়েছি, মানে এইরকম ভাবে ঘুরিয়ে দিয়েছি। তো যেই ঘুরিয়ে রেখে দেবো, তখন এইদিকে এ চলে আসবে, এদিকে বি, এদিকে সি, এদিকে ডি, এদিকে ই। তো সেই একই মালা ঘুরে গিয়ে আর একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে রেখে দিচ্ছে। তার মানে মালা একদিক দিয়ে যেরকম দেখতে, ঘোরালেও সেই একই তো হয়ে যাচ্ছে। মালা তো মালা, তুই সামনে থেকে পড়াস বা পিছন দিক থেকে এরকম ভাবে পড়িয়ে রেখে দিস। তো তার মানে 4 ফ্যাক্টোরিয়ালটা তো উপায় রয়েছে, কিন্তু 4 ফ্যাক্টোরিয়ালটা উপায়ের মধ্যেও দুটো কেস আমার কমন চলে আসছে। তো টোটাল উপায় কত? 4 গুণ 3 গুণ 2 গুণ 1 ডিভাইডেড বাই 2। তার মানে 12টা টোটাল উপায় রয়েছে। ওকে, এটা ভালোভাবে বোঝ। সবার প্রথমে আমি ধর এ কে এখানে রাখলাম, এখানটা বি কে রাখলাম, এখানটা সি, 5টা ডিফারেন্ট ফ্লাওয়ার বলছি, এখানে ই কে রাখলাম। এবার মালাটাকে যখন আমি ঘুরিয়ে দেবো, যখন আমি ফ্লিপ করে দেবো, ফ্লিপ করে দিলে এ এদিকে,
বি এদিকে, সি এদিকে, ডি এদিকে, ই এদিকে, কিন্তু মালাটা কি পাল্টে গেছে? মালার অ্যারেঞ্জমেন্টটা কি পাল্টেছে? সেই তুই ঘোড়া এইদিকেও ঘোড়া বা ওদিকেও ঘোড়া, সেই তো একই রয়েছে। এখানে আমি এ রেখেছি, এদিকে বি রেখেছি, এখানটা সি রেখেছি, এখানটা ডি রেখেছি, এখানটা ই রেখেছি। তার মানে একটাই যখন আমি মালা বানাচ্ছি তাদেরকে দিয়ে একটা মালা দুটো মালার কাজ করে দিচ্ছে, দুটো অ্যারেঞ্জমেন্টের কাজ করে দিচ্ছে। তো দুটো অ্যারেঞ্জমেন্টের যখন কাজ করছে তখন এমনি তো সাজাচ্ছি হচ্ছে পাঁচটা জিনিসকে, একটা সার্কেলে সাজাচ্ছি 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, কিন্তু তার মধ্যে দুটো কেস তো সেম সেম, এইটার এইটা তো সেম সেম কেস। ওকে, এটা তো সেম সেম কেস। তো সেম সেম যদি কেস হয়ে থাকে, এটা 11 না, এটাকে লিখে রেখে দিই এরকম ভাবে, ধর সেম কেসেস। সেম কেসেস যখন হয়ে যাচ্ছে তখন কত হবে? কতগুলো উপায় সাজাচ্ছ? 4 ফ্যাক্টোরিয়াল উপায় সাজাচ্ছ এবং তাদের মধ্যে ভাগ 2, তার মানে টোটাল 12টা আমার কাছে উপায় রয়েছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এইবারে এবার কটা পয়েন্ট রয়েছে? আর 3টে কোশ্চেন আছে। তো 3টে কোশ্চেন একটু পরে সলভ করছি, দাঁড়া, জাস্ট একটু পরে সলভ করছি, আমার একটুখানি কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, তো ফিরে আসা যাক। দেখ, বলেছে হাউ মেনি কর্ডস ক্যান বি ড্রন টু 21 পয়েন্টস অন এ সার্কেল। বলছে একটা সার্কেল আছে, তুমি কতগুলো হচ্ছে সেখানে কর্ড আঁকতে হবে। কর্ড বলতে যেটাকে আমরা বাংলায় বলি জ্যা, ঠিক আছে? জ্যা বলি যেটাকে আমরা বাংলাতে। এবার সেই জ্যা জিনিসটা কি কিরকম ভাবে দেখ, ধরো একটা সার্কেল আঁকছি, তো সার্কেলের ভিতর কি বলেছে, দুটো পয়েন্ট, 21টা পয়েন্টস আছে, কতগুলো জ্যা বা কর্ডস বানানো যাবে। কর্ডস বানাতে গেলে কি করতে হবে? কর্ডস বানাতে গেলে যে কোনো দুটো পয়েন্ট নিতে হয়, জানিস তো? যে জ্যা কাকে বলা হয়ে থাকে বা কর্ড কাকে বলা হয়ে থাকে, যে সার্কেলের উপর থাকা যে কোনো সার্কামফারেন্সের উপরে থাকা যে কোনো দুটো পয়েন্টকে খালি জুড়ে দেওয়াকে, আমাকে জুড়ে দিলে যেটা লাইনটা তৈরি হবে বা লাইন সেগমেন্ট যেটা তৈরি হবে, সেটাকে আমার বলা হয়ে থাকে কর্ড, তাই তো? তাহলে ভাব, তো হচ্ছে আমার সার্কামফারেন্সে বলেছে সার্কেলের উপরে 21টা পয়েন্টস আছে, তার মানে এই যে সার্কামফারেন্স আছে, সার্কামফারেন্সের উপর আমার 21টা পয়েন্টস এরম এরম ভাবে আছে। তো সেখান থেকে বলেছে কতগুলো কর্ড আমি ড্র করতে পারি। তো কট করার জন্য যে কোনো দুটো পয়েন্টকে অ্যাড করতে হবে, মানে খালি দুটো পয়েন্টকে সিলেক্ট করতে হবে, আর তো কিছু নয়। এটাই তো। তো এটাকে আমি লিখে রেখে দিচ্ছি। কট, কট কি জিনিস এটা যারা জানিস না তাদেরকে বলে রেখে দিই। কট হচ্ছে লাইন সেগমেন্ট জয়নিং এনি টু পয়েন্টস, এনি টু পয়েন্টস অন দি সার্কেল। সার্কেলে থাকা যে কোনো দুটো পয়েন্টকে যে জয়েন করে তাকে বলা হয়ে থাকে কি? তাকে বলা হয়ে থাকে কর্ড। ওকে, তার মানে আমার কাছে টোটাল 21টা পয়েন্টস আছে। তাহলে অ্যান্সার কি আসছে? আমার কাছে টোটাল 21টা পয়েন্টস আছে, তার মধ্যে থেকে আমার জাস্ট দুটো পয়েন্টকে সিলেক্ট করতে হবে। তো দ্য অ্যান্সার উইল বি 21 C2। P2 নয় কিন্তু, কেন P2 নয়? কারণ আমাকে অ্যারেঞ্জ করতে হবে না, আমাকে জাস্ট খালি সিলেক্ট করতে হবে, যে কোনো দুটো পয়েন্টকে সিলেক্ট করবো and তাদেরকে জুড়ে দেবো। বুঝতে পেরেছিস? এবার তারপরটা দেখ, এটা বলছিলাম না ইউপিএসসির কোশ্চেন, তো ইউপিএসসি কোশ্চেনটাকে দেখ। বলেছে এবিসিডি একটা স্কোয়ার। তো সর্বপ্রথমে একটা স্কোয়ার আঁকা যাক। তো এবিসিডি একটা স্কোয়ার আমি নাম দিয়ে রেখে দিচ্ছি, ভালোভাবে দেখবি যে ইউপিএসসি কোশ্চেন মানে যে খুব টাফ কোশ্চেন কিনা তা কিন্তু দেখা যাক। বলেছে 1 পয়েন্ট অন ইচ সাইড অফ এবি অ্যান্ড সিডি। বলছে প্রত্যেক সাইড এবি আর সিডিতে একটা একটা করে পয়েন্ট আছে, অ্যান্ড 2 ডিস্টিংক্ট পয়েন্টস অন ইচ অফ বিসি অ্যান্ড ডিএ। বিসি আর ডি এর ওপরে দুটো দুটো করে পয়েন্ট আছে। ওকে, আচ্ছা, 1 মিনিট হোল্ড কর, আমি না পয়েন্টগুলোকে অন্য এতে কালারে দিই, তাহলে হয়তো বুঝতে তো সুবিধা হবে। আমি পয়েন্টগুলোকে গ্রিন কালারে দিয়ে দিচ্ছি। ধর, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে দুটো পয়েন্ট, এখানে দুটো পয়েন্ট, এখানে দুটো পয়েন্ট, এরকম ভাবে আছে। তো বলেছে দেখ, আরেকবার বলে রেখে দিলাম, এবিসিডি একটা স্কোয়ার, এবিসিডি একটা স্কোয়ার। 1 পয়েন্ট অন ইচ অফ এবি অ্যান্ড সিডি। এবি আর সিডির উপরে একটা একটা করে পয়েন্ট দিয়েছি, অ্যান্ড 2 ডিস্টিংক্ট পয়েন্টস অন ইচ অফ বিসি অ্যান্ড ডিএ। বিসি আর ডি এর উপরে দুটো করে দুটো পয়েন্ট আছে। তো হাউ মেনি ডিস্টিংক্ট ট্রায়াঙ্গেলস ক্যান বি ড্রন ইউজিং এনি 3 পয়েন্টস অ্যাজ ভার্টিসেস আউট অফ দিস 6 পয়েন্টস। তো টোটাল 6টা পয়েন্ট। তো 6টা পয়েন্ট থেকে আমি কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি? তো দেখ, ট্রায়াঙ্গেল তৈরি করতে পারিস, ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে কটা পয়েন্ট লাগবে? 3টে পয়েন্ট লাগবে। হয় এইভাবে তৈরি কর, নয় এইভাবে তৈরি কর এরকম ভাবে, নয় এইভাবে তৈরি কর, নয় এইভাবে তৈরি কর এরকম ভাবে। তো বিভিন্ন মানে 3টে পয়েন্ট, মানে ট্রায়াঙ্গেল তৈরি করতে তো 3টে পয়েন্ট লাগে। আর দেখ, একটা লাইনে 3টে পয়েন্ট নেই, তার মানে তুই যে কোনো জায়গা থেকে দুটো পয়েন্ট যদি সিলেক্ট করিস তাহলে আর একটা পয়েন্ট তোকে অন্য জায়গাতে নিতেই হবে এরকম ভাবে। তাহলে আমার খালি কোশ্চেনটার অ্যান্সারটা কি হয়ে গেল দেখতে পেলি? কোশ্চেনটার খালি নামেই বড়। তার মানে আমার অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে যে আমার কাছে টোটাল 6টা পয়েন্ট রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে পয়েন্টকে আমার খালি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করলেই আমি তার অ্যান্সার পেয়ে যাবো। ওকে, এবার এটাকে পুরোপুরি ক্যালকুলেট করতে হবে, ওদের ওখানে পুরো অ্যান্সার দেওয়া ছিল। তো আমরা এনসিআর এর ফর্মুলা কি পেয়েছিলাম?
এনসিআর এর ফর্মুলা পেয়েছিলাম এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? তো সেইভাবেই এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। দেখ, তো আমরা লিখছি কি, ওপরে লিখছি সিক্স ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে সিক্স মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল, মানে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এবারে ক্যালকুলেট করে এটাকে কত আসছে। সিক্স ফ্যাক্টোরিয়াল কিরমভাবে লেখা যায়, সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল। যারা আগের দিনে ক্লাস করছিস তারা জানিস যে এটা কিরমভাবে লেখা যায়। নিচে এটা কি আছে, থ্রি ফ্যাক্টোরিয়াল, সিক্স মাইনাস থ্রি থ্রি, আর থ্রি ফ্যাক্টোরিয়াল। তো দেখ, এই থ্রি ফ্যাক্টোরিয়াল এই থ্রি ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল। তো ওপরে কত আসলো, সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর, আর নিচে থ্রি ফ্যাক্টোরিয়ালটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তো থ্রি টু ওয়ান, তার মানে থ্রি টু সিক্স কেটে গেল। তো টোটাল এরকম 20টা ট্রায়াঙ্গেলস আমার ফর্ম করা যাবে, আর এই 20টাই হচ্ছে ইউপিএসসির অ্যান্সার ছিল। বুঝতে পেরেছিস? তো দেখতে পেলে ইউপিএসসির কোশ্চেনও মানে দেখে খালি টাফ লাগছে, খুব একটা টাফ কিন্তু ছিল না। আর আমরা যা কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্ট শিখে দিই ইউপিএসসি পর্যন্ত, ইউপিএসসি লেভেলের কোশ্চেন পর্যন্ত, যদিও ইউপিএসসিতে এতটা ইজি লেভেলের কোশ্চেন আসে না, যাই হোক তবু আহ, মোটামুটি এসে গিয়েছিল একটা কোশ্চেন সি সেটে। তো এটাই তো, স্টুডেন্টরা অনেকে ঘাবড়ে গিয়েছিল যে কি করে কি করবো, বাট অ্যাকচুয়ালি তোরা জেনে গেছিস এখন পারমুটেশন কম্বিনেশন, তোদের আর সমস্যা হবে না। এবার পরেরটা দেখ, বলেছে দেয়ার ইজ আ পলিগন অফ 11 সাইডস। পলিগন মানে যেটাকে বাংলায় বলা হয় বহুভুজ। যেমন ধর, এটা একটা পলিগন, এর কটা সাইড আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এটাও একটা পলিগন, এর কটা সাইড আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এটাও একটা পলিগন, এর কটা সাইড আছে, এক দুই তিন চার। এটা ক্লোজড ফিগার, ঠিক আছে, যেরকম স্ট্রেট লাইন দিয়ে তৈরি হবে তখন সেটাকে পলিগন বলা হয়ে থাকে। তো এবার এই পলিগন বলেছে 11টা সাইডের পলিগন। আচ্ছা দেখ তো ভার্টেক্স কোনগুলো, এইগুলোকে ভার্টেক্স বলা হয়। এক দুই তিন চার পাঁচ ছয়। তো দেখ, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা সাইড থাকলে পাঁচটা ভার্টেক্স, চারটে সাইড থাকলে চারটে ভার্টেক্স। তাহলে 11 সাইডের পলিগন যদি হয় তাহলে তার কটা ভার্টেক্স আছে। ভার্টেক্স বলতে কি, দেখ আমি এখানে বলে রেখে দিচ্ছি, আগে একটা হেক্সাগন এঁকে দিই। এটা একটা পলিগন, ঠিক আছে। ভার্টেক্স কোনগুলোকে বলা হয়, ভার্টেক্স বলা হয় হচ্ছে এইগুলোকে। ওকে, এইগুলোকে কি বলা হয়, এইগুলোকে ভার্টেক্স বলা হয়। তো এখানে লেখা যায় এন সাইডেড পলিগন, যদি একটা পলিগনের যদি এন খানা সাইড থাকে, এন সাইডেড পলিগন হ্যাজ এন ভার্টিসেস। ভার্টেক্সের হচ্ছে তোর প্লুরালকে বলা হয় ভার্টিসেস, ঠিক আছে। তো এন সাইডের একটা পলিগনের এন খানা ভার্টেক্স থাকবে, তাহলে বল 11 খানা পলিগনের কটা ভার্টেক্স থাকবে, 11টা ভার্টেক্স থাকবে। বলছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ড্রন, নিয়ে থেকে বল কতগুলো ট্রায়াঙ্গেলস ড্র করা হবে। তো যে কোনো তিনটে পয়েন্ট নিলে তবেই তো একটা ট্রায়াঙ্গেল ড্র হয়, হ্যাঁ কি না? যে কোনো তিনটে পয়েন্ট নিলে তবে তো একটা ট্রায়াঙ্গেল ড্র হবে। তার মানে 11টা যে পয়েন্ট রয়েছে, যে তার মধ্যে যে কোনো তিনটে পয়েন্টকে আমি কানেক্ট করলে, এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, দাদা দেখো দেখো এইটা এইটা খালি কানেক্ট করে রেখে দেবো তাহলে ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো ভাই তুই তো খালি এটা এটা কানেক্ট করেছিস, সেটা অলরেডি পলিগন হয়ে আছে বলে ট্রায়াঙ্গেল হচ্ছে, কিন্তু এখানে জুড়তে হবে না তোকে লাইন দিয়ে। তুই এরম এরম করে রেখে দিলে ট্রায়াঙ্গেল হয়ে যায়, এরম ভাবে তো তোকে জুড়তেও হবে, তবে তো ট্রায়াঙ্গেল হবে। তো তার মানে সেই এদিকেও জুড়তে হচ্ছে এদিকেও জুড়ছে, তার মানে সেই তোকে তিনটে ভার্টেক্স কাজে লাগাতেই হচ্ছে। তো আমার কাছে 11টা এরকম ভার্টেক্স আছে, আমি আঁকার জন্য এখানে 6টা ভার্টেক্স দেখিয়েছি। তো আমার কাছে এরকম 11টা ভার্টিসেক্স আছে বা 11টা ভার্টেক্স আছে। তো বলছে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করা হবে। তো ট্রায়াঙ্গেল তৈরি করতে আমায় খালি তিনটে পয়েন্টকে চুজ করতে হবে, সিলেক্ট করতে মানে তোর অ্যারেঞ্জ করতে হবে কি না, অ্যারেঞ্জ করার কোনো দরকার নেই, জাস্ট সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করতে যায় তাহলে অ্যান্সার কি আসবে, বুঝে গেছিস আশা করি। অ্যান্সার কি আসবে, অ্যান্সার হবে 11C3। তো এটাকেও ক্যালকুলেট করা যায়। এটা কি আসছে 11 ফ্যাক্টোরিয়াল বাই 11 মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল, কি করলাম, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এর উপরে আমরা নেক্সট দিন খুব অঙ্ক করব, ওকে। আচ্ছা এটা কত হলো, 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। কেন 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখলাম বুঝতে পারবি। নিচে 11 মাইনাস থ্রি 8 ফ্যাক্টোরিয়াল আসছে, আর থ্রি ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 3 টাইমস 2 টাইমস 1 আসছে। তো এই 8 ফ্যাক্টোরিয়াল এই 8 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এদিকে হচ্ছে তো 2, এটা কাটলে 5, এই 3, আর এটা কাটলে হচ্ছে 9, এই 3, 9 কাটলে 3। তো ওদিকে কত হলো, 5 11 যা 55, 55 ইন্টু 3 165। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। তো টোটাল কতগুলো হচ্ছে আমরা এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো, 165টা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো। এবং এর সাথে সাথে আমার আজকের প্রবলেমগুলো শেষ হয়ে গেল। বুঝতে পেরেছিস? তো নেক্সট দিন আমরা হচ্ছে তোর এই এনপিআর বা এনসিআর এর যেগুলো জিনিসগুলো আছে, এনপিআর এনসিআর এর উপর আরো প্রবলেম সলভ করবো। এবং শুধু তাই না,
ওই যে তোর এবার কিছু ওয়ার্ড করব, যেমন ধর মিসিসিপি বলে এরকম ওয়ার্ড রয়েছে, এদেরকে সাজালে কতগুলো ফরমেশন তৈরি করা যায়। তো সেই সমস্ত কেসগুলোকে দেখবো, এগুলো একটু ভালো কেস হবে, ওকে। আর এই প্রবলেমগুলো নেক্সট ভিডিওতে আমরা কমপ্লিট করে রেখে দিচ্ছি। তো এবার যারা লাস্ট পর্যন্ত ক্লাস করেছিস তাদেরকে বলি, এই পিডিএফটা তোরা কোথায় পাবি? পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে রেখে দিবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে। যদি পিডিএফ খুঁজতে অসুবিধা হয় আমাকে জানাস, আমি বলে দেবো কীভাবে খুঁজতে হবে। অ্যান্ড যারা ভিডিওটাকে দেখছিস অবশ্যই আমাকে ফিডব্যাক জানাস যে পারমুটেশন কম্বিনেশন কেমন লাগছে, ওকে। আশা করি ভালো লাগবে, তবুও তোদের কাছ থেকে ফিডব্যাকটা শোনাটা জরুরি। আমাকে জানিয়ে রেখে দিস যে দাদা পারমুটেশন কম্বিনেশন এই হয়েছে কি না হয়েছে, বা তোমার মেথডটা আমার হয়তো কঠিন লেগেছে, তবে আমার মনে হয় না কঠিন লাগবে বলে। ওকে, তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও আর বোধ হয় ম্যাক্স টু ম্যাক্স দুটো ভিডিও আপলোড হবে পারমুটেশন কম্বিনেশনের উপরে। অ্যান্ড সেটা হয়ে গেলেই পারমুটেশন কম্বিনেশনের পুরো থিওরি কমপ্লিট। ওকে, এবার তুই যে কোনো বই নে আর সেখান থেকে প্র্যাকটিস করা স্টার্ট করে রাখবি। তুই দেখবি আর কিচ্ছু মানে তোর কোনো টপিক বা কোনো কনসেপ্ট তোর আর বাকি থাকবে না। যা কনসেপ্ট আছে সব কভার হয়ে যাবে আর খুব ইজি হয়ে যাবে। ওকে, তো চল নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আজকের মতো বাই।